আমদানির পরও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন, সংকট কৃত্রিম বলছে ট্যারিফ কমিশন, মনিটরিং জোরদারের পরামর্শ। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইল বিএনপি, রাজনৈতিক দলগুলো একমত হলে আপত্তি নেই সরকারের। আওয়ামী লীগ ছাত্রলীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বললেন নাহিদ, অপরাধী সমন্বয়ক হলেও ব্যবস্থা নেওয়ার আহ্বান সার্জিসের। দাম কম নির্ধারণ করায় এই মৌসুমে 1 ছটাক ধান চালও কিনতে পারেনি সরকার, বেকায়দায় খাদ্য বিভাগ, দাম বাড়িয়ে কৃষকের থেকে কেনার পরামর্শ। নীতি সুদহার 10% অপরিবর্তিত রেখেই মুদ্রানীতি ঘোষণা, জুন নাগাদ মূল্যস্ফীতি 7-8% নামার আশাবাদ গভর্নরের। যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে জিম্মি মুক্তি স্থগিত ঘোষণা হামাসের, সতর্ক অবস্থানে তেল আবিব, শনিবারের মধ্যে শুরু না হলে চুক্তি বাতিলের আহ্বান ট্রাম্পের। এবং বিপিএল শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে টাইগাররা, প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন হেড কোচ ফিল সিমন্স, যোগ দেননি অধিনায়ক শান্ত। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। গত 2 মাসে 35% বেশি ভোজ্য তেল আমদানি হয়েছে দেশে, তবুও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। আমদানিকারকরা বলছেন রমজান সামনে রেখে আরো 1.5 লাখ টন ভোজ্য তেল আছে বন্দরে খালাসের অপেক্ষায়। সব মিলে বাজারে ঘাটতি থাকার কথা নয়। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে এই সংকট কৃত্রিম, কেউ অতিরিক্ত তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা খতিয়ে দেখতে বাজার মনিটরিং জোরদার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। দেশের অন্যতম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই বাজারে গত কয়েকদিন ধরেই চলছে ভোজ্য তেলের সংকট। অধিকাংশ দোকানে মিলছে না বোতলজাত সয়াবিন তেল, খোলা তেল পাওয়া গেলেও কিনতে হচ্ছে বাড়তি দামে। আবার কোনো কোনো দোকানে অন্য পণ্য কেনার শর্তে দেয়া হচ্ছে বোতলজাত তেল। শুধু চট্টগ্রাম নয়, রাজধানী সহ সারা দেশেই প্রায় একই চিত্র। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না ডিলাররা। সয়াবিন তেলের বোতলটা আমরা ইদানিং খুবই সংকট পাচ্ছি না, আর খোলা তেলের ইয়াটাও পাওয়া যাইলেও কিন্তু রেটটা এখন বাড়তি। যেটা আছে আমাদের কাছে এটা হচ্ছে খোলা তেল। খোলা তেল হচ্ছে দাম অতিরিক্ত, ক্রেতা আসতেছে না। আমার দিনে 10 কার্টন লাগলে আমি 2 কার্টন তেল পাচ্ছি, এবং কোম্পানির এখন ডিলারদের সত্য হচ্ছে যে এটা নিলে ওইটাই নিতে হবে, মানে আমার অচালু কিছু মাল সাথে নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রোববার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক করে আমদানির চিত্র তুলে ধরে কয়েকটি তেল সরবরাহকারী কোম্পানি। তাদের তথ্য মতে শুধু জানুয়ারি মাসে বোতলজাত সয়াবিন তেল আমদানি হয়েছে আগের বছরের একই সময়ের চেয়ে 25% বেশি। আর কাস্টমস কর্তৃপক্ষের হিসেবে গত 2 মাসে ভোজ্য তেলের আমদানি বেড়েছে 35%। ইম্পোর্ট প্লাস আন্তর্জাতিক বাজার দরের কারণে বাজারে সরবরাহে ঘাটতি সৃষ্টি হওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা খুঁজে পাইনি। শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা যেটা বলেছে যে তারা সাপ্লাই সাইডে কোনো প্রকার বোতলজাত সয়াবিন তেল সাপ্লাই সাইডে কোনো সরবরাহের ঘাটতি তারা সৃষ্টি করে না। শুধু তাই নয়, রমজান মাসকে সামনে রেখে প্রায় 1.5 লাখ টন ভোজ্য তেল চট্টগ্রাম বন্দরে আছে খালাসের অপেক্ষায়। ট্যারিফ কমিশন বলছে স্থানীয় বাজারে ভোজ্য তেলের কোনো ঘাটতি নেই, কেউ কেউ অতিরিক্ত মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। সংকট সমাধানে বাজার মনিটরিং জোরদারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। উৎপাদন পরবর্তী যে সাপ্লাই চেইন রয়েছে, পাইকারি বাজার, খুচরা বাজার, এই বাজারগুলোতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য এই সংশ্লিষ্ট যতগুলা সাপ্লাই চেইন সংশ্লিষ্ট যতগুলা দপ্তর সংস্থা রয়েছে সেই দপ্তর সংস্থাকে যত নির্দেশনা দেওয়া হয়েছে যে এই বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে তারা সেটা খতিয়ে দেখবে, সেই সাথে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হিসেব বলছে দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 23 থেকে 24 লাখ মেট্রিক টন, বেশি চাহিদা রমজানে সর্বোচ্চ 3 লাখ টন। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
ইনসোচার ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। বিএনপিকে এমনটাই আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সব রাজনৈতিক দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে আপত্তি নেই সরকারের। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ এবং হাফিজউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থার আশ্বাস পেয়েছেন তারা। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করতে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে, অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। জাতীয় নির্বাচনের আগে কোন স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও জানান তিনি। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এর পরপরই সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সব রাজনৈতিক দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জোনেই করব, এরকম তো আর উনি বলেননি। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। বৈঠক নিয়ে শফিকুল আলম বলেন, বিএনপি থেকে মানবাধিকারের বিষয়ে জোর দেওয়ার কথা বলা হয়েছে। ডক্টর ইউনূস বলেছেন, কোনো অবস্থাতেই কোনো নাগরিকের মানবাধিকার লঙ্ঘন হবে না। তাদের এগেইনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশে আর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেয়া হবে না। এদেরকে আইনের মধ্য দিয়েই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অপারেশন ডেভিল হান্টে শুধু আওয়ামী লীগ নয়, অপরাধীর সমন্বয়ক হলেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। টিএসসি গ্রাউন্ডে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, দ্রুত ডাকসু নির্বাচন দিতে কাজ করা হচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের শুরু থেকেই বিপ্লবী শিক্ষার্থীদের দমাতে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল পতিত শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী, নিষিদ্ধ ছাত্রলীগ। এই হেলমেট বাহিনীর হাতে বেশিরভাগ শিকার হয়েছে ঢাবির ছাত্রছাত্রীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই হিরোদের সম্মান জানানোর আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রলীগের কাছে কখনোই আত্মসমর্পণ করে নাই। এতে অংশ নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের অগ্রভাগে থাকা সমন্বয়করা বলেন, বিগত সময় নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কুক্ষিগত ছিল। সেখান থেকে মুক্তি পেতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয় ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠো। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠো। আমরা আর ফ্যাসিজমকে, আমাদের এই বিভাজনের মধ্য দিয়ে ফ্যাসিজম আমাদের মধ্যে আবার গড়ে উঠুক, সেটা আমরা চাই না। এই সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যারাই ডেভিলের ভূমিকায় অভিভূত হবে তাদের বিরুদ্ধে যেন পরিচালিত হয় অপারেশন ডেভিল হান্ট। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইনের ভিত্তিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে এই দেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। আইনের ভিত্তিতে আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো,
এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রতিদিনই কাজ করছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ডাকসুর জন্য আমরা অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি। And you see every day activities are being taken place. পরে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আত্মদানকারীরা ইতিহাসের স্রষ্টা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, আন্দোলনে শহীদদের পরিবার প্রতি মাসে পাবেন 20,000 টাকা করে ভাতা। বিভিন্ন ক্যাটাগরিতে আহতদেরও রাষ্ট্রীয়ভাবে দেয়া হবে অর্থ সহায়তা। সোমবার জুলাই আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু করে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে 21 শহীদ পরিবার এবং 7 আহতকে চেক হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের প্রতিটি শহীদ পরিবারকে এককালীন 30 লাখ টাকা এবং মাসিক 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। এছাড়া আহতদের 2 ক্যাটাগরিতে ভাগ করে এককালীন নগদ টাকা ও ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শহীদ পরিবারের সদস্য এবং আহতরা তাদের পুনর্বাসন, আর্থিক সহায়তা সহ বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে অভিযোগ করেন প্রশাসনের মধ্যে এখনো পতিত সরকারের দোসররা আছে। উত্তরে প্রধান উপদেষ্টা জানান, শুধু প্রশাসন নয়, সারা দেশেই তারা আছে। তাদের সৎ পথে ফেরাতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তারা সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? কাজেই সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন, জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সবার বিচার হবে। যদি তারা সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো। এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী, যাকে সাক্ষ্য প্রমাণ আছে, তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও, বিচারের হাতে তুলে দাও। অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিছো, আমি তোমার কষ্ট দেবো না। এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। এখন থেকে জুলাই আন্দোলনের শহীদরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে অভিহিত হবেন। পাশাপাশি জুলাই যোদ্ধাদের পরিচয়পত্র প্রদান এবং এই পরিচয়পত্র ব্যবহার করে তারা সরকারি নানা সুবিধা নিতে পারবেন বলেও জানানো হয় বৈঠকে। সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এনআইডি সেবা গ্রহণকারী 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার করেছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আখতার আহমেদ। জানান, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা জানান তিনি। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের আইবাস। ইসি সচিব বলেন, অসতর্কতায় নাকি ইচ্ছাকৃতভাবে এটি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অ্যাপ্লাইং দেয়ার মাইন্ড যদি এটাকে করে থেকে থাকেন, সেটা অপরাধ এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে যেটা প্রয়োজন সেটাই হবে, সেটা আইনগতভাবেই হবে। কম্পিউটার কাউন্সিলের সাথে এই ইস্যুতে একটা যে চুক্তি ছিল সেটা চুক্তিটা বাতিল হয়েছে। এখন আমরা নতুন করে আবার অন্যান্য সেবা গ্রাহকদের সাথে একটা চুক্তির ব্যবস্থাটা করতে হবে। এখন
বইমেলার সব্যসাচী প্রকাশনীর স্টলে নির্বাসিত লেখক তাসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ মানুষের রোষানলে পড়ে শতাব্দী ভব নামের এক লেখক। সোমবার সন্ধ্যায় এমন ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় স্টলটি। শতাব্দী ভবকে পুলিশ থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের হামলার আশঙ্কায় পুলিশ কন্ট্রোল রুমে রাখা হয়। উদ্ভূত পরিস্থিতিতে গণমাধ্যমের সামনে ব্রিফ করেন বিক্ষোভকারীরা এবং পুলিশ। পুলিশ জানায় শতাব্দী ভবকে গ্রেফতার করা হচ্ছে, তার বিরুদ্ধে মামলা হবে। পরে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বইমেলা প্রাঙ্গণে মিছিল ও বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন। তারা সব্যসাচী স্টল খুলে দেওয়ার দাবি জানিয়ে মেলায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান। জানাই অর্থাৎ প্রকাশক প্রধান উপদেষ্টা ২১শে বইমেলায় একটি বইয়ের স্টলে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলা বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বইমেলা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য জীবন দেয়া ভাষা শহীদদের স্মরণে পালিত হয়। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ ও বাংলা একাডেমিকে ঘটনাটি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছে। পুলিশকে মেলায় নিরাপত্তা বাড়াতে এবং এই গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকেও দেশে যে কোনো ধরনের গণহিংসা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। পাথর আমদানিতে অতিরিক্ত ১০% সম্পূরক শুল্ক আরোপ করার প্রভাব পড়ছে রেডিমিক্স কংক্রিট খাতে। এতে পাথর আমদানিতে ব্যয় বেড়েছে প্রতি টনে ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। ফলে রেডিমিক্স কংক্রিট প্রস্তুতেও খরচ বেড়েছে সিএফটিতে ২৫ থেকে ৩০ টাকা। আমদানি ব্যয় বাড়লেও কয়েকটি রেডিমিক্স কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে। এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। দেশের স্থাপনা নির্মাণে আস্থা ও বিশ্বাসের স্থান দখল করে আছে রেডিমিক্স কংক্রিট। পরিবেশ বান্ধব, সময় সাশ্রয়ী ও টেকসই হওয়ায় বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছে নির্মাতাদের কাছে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মেগা প্রকল্প সহ বেশিরভাগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে বাণিজ্যিক ও বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। এতে রেডিমিক্স কংক্রিট খাতে ধস নেমেছে বলে দাবি বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের। অনেকের স্লো, মানে এখন আগের মতো সেল হচ্ছে না। অনেকের যারা মনে করেন যে ৫ লাখ সেফটি বিক্রি করে তারা ৪ লাখ ৩ লাখ বিক্রি করতে পারবে। কোনো কোম্পানি তো সে চাইবে না যে তার মানে নিজে লস করে জিন প্রোডাক্ট বিক্রি করে। আর এখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করতেছে। এমন বাস্তবতায় গত ৯ জানুয়ারি পাথর সহ শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। পাথর আমদানিতে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে অতিরিক্ত ১০%। এতে রেডিমিক্স কংক্রিট প্রস্তুতেরও ব্যয় বেড়েছে। কোনো কিছু তো ভ্যাট বসলে সেটার ইফেক্টটা পড়ে কাদের উপরে? ভোক্তাদের উপরে। এখন আমি ১০০ টাকা বিক্রি করি, আপনি আমাকে বললেন আরো ১০ টাকা আপনাকে দিতে হবে, তাহলে মানে আমার স্বাভাবিকভাবে ১১০ টাকা আমাকে রেট করতে হবে। বুঝতে পারতেছেন যে কোনো কিছু মানে সাপ্লিমেন্টারি ডিউটি বলেন, ভ্যাট বলেন, যাই কিছু বলেন না কেন, এটা পুরোটাই ভোক্তাদের উপরে চলে যায়। কংক্রিটের শক্তি নির্ভর করে মিক্সড ডিজাইন, সিমেন্ট, পাথর, বালি ও পানির গুণগত মানের উপর। এগুলো ঠিকঠাক মতো না হলে কংক্রিটের শক্তি অনেক কমে যায়। তবে কিছু কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে। এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ এ খাত সংশ্লিষ্টদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ৩ মাস ব্যাপী আমন ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেও ২.৫ মাসেও ১ ছটাক ধানও সংগ্রহ হয়নি সরকারি খাদ্য গুদামে। খোলা বাজারের চেয়ে কম দামে সরকারকে ধান চাল দিতে নারাজ মিল মালিকরা। ফলে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে বেকায়দায় এখন জেলা খাদ্য বিভাগ। এদিকে ধানের দাম বৃদ্ধির পাশাপাশি একেবারে প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আমন ধানে কানায় কানায় পূর্ণ থাকার কথা ছিল জয়পুরহাটের সরকারি খাদ্য গুদামটি। কেননা গত নভেম্বরের মাঝামাঝি থেকে সারা দেশে চলছে সরকারের ধান চাল সংগ্রহ অভিযান।
ফলনও হয়েছে বেশ। অথচ গত 2.5 মাসেও কোনো ধান জমা পড়েনি এই গুদামে। কিন্তু কেন? পাবলিকের কাছে যদি আমি 1300-1500 টাকা পাই, তাহলে আমি সরকারকে 1300 টাকা কিভাবে দেবো? দাম যদি কম দেয় তাহলে সেখানে আমরা কেন যাব? ধান দিতে গেলে ঘুষ দিতে হয়, ওখান থেকে যাওয়া ধান ফেরত দেয়, টাকা দিতে দেরি করে, যার জন্য আমাদের আসলে খুবই সমস্যা। শুধু জয়পুরহাট নয়, কুষ্টিয়া, নওগাঁ, বগুড়া, যশোর সহ সারা দেশেই একই চিত্র। এবছর সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 33 টাকা, আর চালের দাম 47। কিন্তু সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে ধান বিক্রি করতে পারছেন কৃষক। ফলে সরকারের কাছে ধান বিক্রিতে অনীহা তাদের। গতবারের তুলনায় চালের দাম কেজিতে 2 টাকা বাড়লেও এ নিয়ে চালকল মালিকদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিলের কস্টিং, লেবার কস্টিং সব মিলাই আসলে এইভাবে 47 টাকা করে চাল দিয়ে চাল মানে মিলারদের অনেক লস হয়ে যাচ্ছে। কারণ বাজেট অনুযায়ী যদি দেখা যায় একটা নিট টাকা একটা প্রফিটের জায়গায় লসের দিকে দাঁড়াবো আমরা। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন প্রতি মণ ধানে 200 থেকে 300 টাকা বেশি দাম পাওয়ায় খোলা বাজারে ধান বিক্রি করছেন কৃষকরা। এতে অনেকটাই বেকায়দায় পড়েছেন তারা। একজন কৃষক এবার যেহেতু 2 থেকে 3 টাকা সে তার জমিতে বসেই পাচ্ছে, সেই ক্ষেত্রে সে গুদামের দিকে তেমন আগ্রহী না। চলতি বছর সারা দেশে 10 লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছিল সরকার। তবে 15 জানুয়ারি পর্যন্ত সংগ্রহ করা হয়েছে 3 লাখ টনের কিছু বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন অভিযান সফল করতে ধান চালের দাম বৃদ্ধি ও প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। সরকারের ধান উৎপাদন কর্মসূচি এবার সফল হয়নি। খামার প্রান্ত থেকে কৃষকের ধান সংগ্রহ করতে হবে। যখন ধানের দামটা বাড়তে থাকে বাজারে, তখন সরকারকে একটু বেশি দামে কিনতে হবে। চলতি মৌসুমে সারা দেশে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,78,00,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে শীতের তীব্রতা কমলেও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। সেখানকার খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।